আজকের এই এক্সপ্লেইনারে স্বাগত। আজ আমরা প্রাচীন এক মহাকাব্যের একেবারে গভীরে ডুব দিতে যাচ্ছি। লক্ষ্য হল এমন একটা চরিত্রকে ডিকোড করা, যার নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চরম এক প্রতারকের মুখ। চলুন এই পৌরাণিক মাস্টারমাইন্ডের উত্থান পতনের পুরো গল্পটা আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করি। শুরুতেই আমাদের দৈনন্দিন জীবনের একটা খুব পরিচিত বাগধারার কথা ভাবুন, শকুনি মামা। কাউকে অত্যন্ত কুটিল, চক্রান্তকারী বা ম্যানিপুলেটিভ বোঝাতে আমরা হামেশাই এই শব্দটা ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি ঠিক কি কাজ করার পর একটা চরিত্র যুগ যুগ ধরে এমন কুখ্যাত একটা খ্যাতি অর্জন করল? চলুন সেটাই আজ একটু খতিয়ে দেখা যাক। তো এই পুরো সংঘাতের শুরুটা কিন্তু একেবারে ক্লাসিক একটা ক্ষমতার লড়াই দিয়ে। একদিকে রয়েছেন যুধিষ্ঠির, তিনি কুরুবংশের বড় এবং প্রকৃত উত্তরাধিকারী, রাজা পাণ্ডুর সন্তান। আর অন্যদিকে তার চাচাতো ভাই দুর্যোধন। অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের এই ছেলেটি ছিল প্রচণ্ড ঈর্ষাকাতর আর চরম উচ্চাভিলাষী। যুধিষ্ঠির যে যুবরাজ হবেন, এটা দুর্যোধনের কাছে রীতিমতো অসহ্য একটা ব্যাপার ছিল। আর এই ঈর্ষাকেই কাজে লাগায় আমাদের মাস্টার মাইন্ড। চলুন প্রথম বড় চক্রান্ততায় ঢোকা যাক, যতুগৃহ বা মোমের ঘরের সেই বিখ্যাত ষড়যন্ত্র। এই ছায়া উপদেষ্টার প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত আর শিউরে ওঠার মতো নির্মম। প্রথম ধাপ, সম্পূর্ণ দাহ্য মোম দিয়ে আস্ত একটা রাজপ্রাসাদ বানিয়ে ফেলা। এরপর খুব আদর করে মহাসমারোহে পঞ্চপাণ্ডব আর তাদের মাকুন্তিকে সেখানে থাকার ব্যবস্থা করে দেওয়া। আর শেষ ধাপটা কি? রাতের ঘুটঘুটে অন্ধকারে সেই যতুগৃহে আগুন লাগিয়ে দিয়ে পুরো পরিবারকে পুড়িয়ে মারা। অন্যের সর্বনাশ করার এমন ভয়ঙ্কর নীল নকশা সে যুগে আর কেই বা করতে পারত? কিন্তু এত নিখুঁত একটা প্ল্যানও শেষ মুহূর্তে ভেস্তে গেল। পাণ্ডবদের এক শুভাকাঙ্ক্ষী আত্মীয় বিদুর এই গুপ্ত হত্যার খবরটা যুধিষ্ঠিরকে আগেভাগেই জানিয়ে দেন। ফলাফল, যে রাতে ওই মোমের ঘরে আগুন লাগানো হলো, ঠিক সেই রাতেই আগে থেকে ঠিক করে রাখা একটা গুপ্ত নৌকায় চেপে পাণ্ডবরা নিরাপদে গঙ্গা পাড়ি দিয়ে পালাতে সক্ষম হলেন। এই পলায়নের পর পাণ্ডবরা যে শুধু প্রাণে বাঁচলেন তাই নয়, তারা রীতিমতো দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন। অনেক রাজ্য জয় করে প্রচুর ধনরত্ন নিয়ে তারা গড়ে তুললেন ইন্দ্রপ্রস্থ নামের এক অভাবনীয় সমৃদ্ধশালী নগরী। আর এই বিপুল ঐশ্বর্য সচক্ষে দেখার পর দুর্যোধনের বুকের ভেতরের জুলনিটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। রাগে রীতিমতো অন্ধ হয়ে গেল সে। এরপরেই আসে সেই সর্বনাশা পাশা খেলার অধ্যায়। এই পর্বটার সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল, এতদিন যে মানুষটা পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছিল, সে এবার সরাসরি ময়দানে নেমে এলো। শত্রুকে পুরোপুরি ধ্বংস করতে শকুনি এবার ফিজিক্যাল কোনো যুদ্ধ নয়, খেলল এক দারুণ সাইকোলজিক্যাল গেম। সে এমন এক রাজকীয় পাশা খেলার ফাঁদ পাতল যা এড়ানো যুধিষ্ঠিরের পক্ষে ছিল একেবারেই অসম্ভব। কারণ তৎকালীন খাত্রধর্ম অনুযায়ী একজন আদর্শ রাজার পক্ষে পাশা খেলার আমন্ত্রণ ফিরিয়ে দেওয়াটা ছিল চরম অপমানজনক। ভেতরে যে ভয়ঙ্কর কোনো বদমতলব লুকিয়ে আছে সেটা আঁচ করতে পেরেও যুধিষ্ঠির তাই খেলতে বসতে বাধ্য হলেন। আর একবার সেই সাজানো বোর্ডে বসার পর যা হলো তা তো ইতিহাস। কারচুপি করা পাশার চালে যুধিষ্ঠিরের পরাজয় হতে লাগল একের পর এক। একে একে তিনি হারালেন তার আস্ত সাম্রাজ্য, তার 4 ভাইকে, স্বয়ং নিজেকে, আর সবশেষে চরম অমানবিক একটা চালে তাদের স্ত্রী দ্রৌপদীকেও। এখানে একটা বিষয় খুব ভালো করে খেয়াল করার মতো, এটা কিন্তু নিছকই কিছু ধনসম্পদ হাতছাড়া হওয়ার ঘটনা ছিল না। এটা ছিল পাণ্ডবদের আত্মসম্মানকে একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য ভরা রাজসভায় করা এক উদ্দেশ্যপ্রণোদিত জনসম্মুখে অপমান। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে বাধ্য হয়ে রাজা ধৃতরাষ্ট্রকে সাময়িকভাবে হস্তক্ষেপ করে পাণ্ডবদের মুক্ত করে দিতে হয়েছিল। কিন্তু ওই যে বললাম, মাস্টারমাইন্ডের প্ল্যান কি এত সহজে শেষ হয়? এরপরে পাতা হল নির্বাসনের ফাঁদ। দুর্যোধনের প্রবল চাপে পড়ে যুধিষ্ঠিরকে আবারও সেই সাজানো পাশা খেলায় বসতে হল। এবারও ফলাফল সেই একই, শকুনির জয়। তবে এবারের হারের শাস্তিটা ছিল আরও অনেক বেশি নির্মম। টানা 12 বছরের জন্য গহীন জঙ্গলে বনবাস। আর এখানেই শকুনির নিষ্ঠুর বুদ্ধির আসল পরিচয়টা পাওয়া যায়। শুধু 12 বছরের বনবাসী নয়, সে এর সাথে জুড়ে দিল আরও 1 বছরের অজ্ঞাতবাস বা সম্পূর্ণ ছদ্মবেশে থাকার এক ভয়ঙ্কর শর্ত। শর্তটা কি? ওই 1 বছর ছদ্মবেশে থাকাকালীন যদি কেউ তাদের চিনে ফেলে, তবে সব বাতিল। আবারও নতুন করে শুরু হবে সেই 12 বছরের বনবাসের চক্র। ভাবা যায় কতটা ডেডলি ছিল এই ফাঁদটা। এত ছল চাতুরি আর চক্রান্তের পরিণতি যে ভয়ঙ্কর কিছু হবে, সেটাই তো স্বাভাবিক। আর সেটাই ডেকে আনল কুরুক্ষেত্রের মহাযুদ্ধ।
কিন্তু মজার ব্যাপার কি জানেন, জুয়া খেলার বোর্ডে যার এত দাপট, আসল যুদ্ধক্ষেত্রে তার পারফরমেন্স ছিল একেবারে হাস্যকর। প্রথমবার অর্জুনের সামনে পড়েই সে হেরে গিয়ে মার ছেয়ে পালালো। দুর্যোধনরা অনেক বুঝিয়ে সুজিয়ে তাকে আবার ফিরিয়ে আনলো, তো এবার ভীমের মার খেয়ে আবারও পলায়ন। শেষমেশ পাণ্ডবদের কনিষ্ঠ ভাই সহদেবের সাথে তৃতীয়বারের লড়াইয়ে এই মাস্টার মাইন্ডে চূড়ান্ত পরাজয় এবং মৃত্যু ঘটে। যুদ্ধক্ষেত্রে তার কাপুরুষোচিত মৃত্যু হলেও তার রেখে যাওয়া উত্তরাধিকার কিন্তু ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে। একটা সাজানো খেলার মাধ্যমে মানুষের সমস্ত সম্পত্তি, আত্মসম্মান আর প্রিয় মানুষদের ছিনিয়ে নেওয়ার যে চূড়ান্ত দুঃসাহস সে দেখিয়েছিল, তা তাকে সর্বকালের সেরা চক্রান্তের রূপকার বা আর্কিটেক্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আর সবশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব গভীর ভাবনার জায়গায় দাঁড় করিয়ে দেয়। এই কুটিল চরিত্রের প্রতিচ্ছবিটা যখন আমাদের কালচারে এত গভীরভাবে গেঁথে আছে, তখন একটু চারিদিকে তাকিয়ে দেখুন তো, আমাদের আজকের এই বর্তমান সমাজে, রাজনীতিতে বা আমাদের আশেপাশে এই একই ধরনের প্রতারণা আর সাজানো খেলার চক্রান্তগুলো কি আমরা দেখতে পাই না? আজকের পৃথিবীতে আসল শকুনি কারা? এই প্রশ্নটাই বরং আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।